জায়ানন্দিনী, ঢাকা বাংলাদেশ থেকে আমি তিথি আফরোজ আজকের আলোচনা নিয়ে এসেছি বাংলাদেশের স্বনামধন্য একজন লেখক এবং ভ্রামণিক আম, ফারুক মঈনুদ্দিনকে নিয়ে। তো আমি প্রথমেই ফারুক মঈনুদ্দিনের কাছে জানতে চাইবো, ভাই, আপনার দিনকাল কেমন চলছে? হ্যাঁ, দিনকাল এখন ভালোই চলছে বলবো। কারণ কথা হচ্ছে যে এখন আমি যেহেতু কোনো ফুল টাইম কাজ করি না, সুতরাং একটু পড়াশোনা এবং লেখাটার দিকে আমি বেশি সময় দিতে পারছি। যদি আমার মানে কোনো আপনি ফুল কি অবসর নিয়েছেন আপনার পেশা? হ্যাঁ, আমি যে ব্যাংকার ছিলাম, যখন ব্যাংকের আমার অবসর জীবন কিংবা আমার কন্ট্রাক্ট শেষ, এখন আমি আর কোনো ব্যাংকের সাথে ওইভাবে পূর্ণ সময় জড়িত না। আমি ব্যাংকের বোর্ডে আছি, সুতরাং আমাদের রেগুলার অফিস করতে হয় না। সেই কারণে আমার হাতে অনেক সময়। আমি আপনার কোথাও যাই, কম যাই বলে আমার কাছে সময় আরো বেশি। আপনার পেশা জীবন, কি পেশা দিয়ে আপনার জীবন শুরু আমি হয়েছিল? মূলত ব্যাংকার। আমি আমার 1984 সাল থেকে আমি আমার ব্যাংকিং ক্যারিয়ার শুরু। যেটা আহ, সক্রিয় ব্যাংকার হিসেবে আমার 84 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমার ফুল টাইম ব্যাংকার ছিলাম। 21 সালের পরে তারপরে আমি ব্যাংকের সরাসরি কোনো চাকরিতে নাই, তবে আমি ব্যাংকের বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে এখন আছি একটি ব্যাংকের। তো ওই হিসাবে আমার ব্যাংকিং লাইফটা প্রায় 40 বছরের উপরে এখন, আচ্ছা। ক্যারিয়ার যদি আমি ধরি। হুম। কিন্তু ব্যক্তিগত লাইফে আপনি তো একজন বাংলাদেশের নামকরা লেখক। আপনার প্রবন্ধ, আপনার লেখার গদ্য এত বেশি প্রশংসিত। তো আমরা জানি যে আপনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। তো ভ্রমণ সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পেলেন, সেই ভ্রমণ কোন দেশের উপর ভিত্তি করে লিখেছেন? প্রথম কথা হচ্ছে যে আসলে দেখেন, আপনি যে প্রথম যে কথাটি বললেন সেটা হচ্ছে যে এই কথা আমাকে প্রায় সময় অনেক জায়গায় কথা বলতে হয় যে আমি একজন পেশাদার ব্যাংকার ছিলাম। আবার এট দ্য সেম টাইম অনেকে আমি যে ব্যাংকার এই পরিচিতি অনেকে জানতেন না। আমার লেখালেখির সূত্রে অনেকে ভাবতেন যে আমি অন্য কিছু করি, অ্যাটলিস্ট ব্যাংকিং প্রফেশন আমার ছিল না, কিন্তু আসলে আমি ব্যাংকারে ছিলাম। যাই হোক, তো আর আপনি যেটা বললেন যে বাংলা একাডেমি পুরস্কারের কথা, সেটি হচ্ছে আসলে ভ্রমণ সাহিত্যে সামগ্রিক অবদানের উপরে বাংলাদেশ বাংলা একাডেমি পুরস্কারটা দেওয়া হয়। শুধু ভ্রমণ সাহিত্য নয়, যে কোনো লেখককে তার সামগ্রিক অবদানের উপরে দেওয়া হয়। সুতরাং আমার আমি যখন বাংলা একাডেমি পুরস্কার পাই, তখন আমার কি 6টি কি 7টি ভ্রমণ কাহিনীর বই ছিল। সেই বেসিসে করে আমার 2020 সালে আমি বাংলা একাডেমি পুরস্কার পাই। তো এটি আপনি যে কথাটা বললেন যে আসলে কোন দেশ তো অনেকগুলোই আছে। কোনটা এক নির্দিষ্ট দেশের উপরে একটি বই আছে, আবার অনেকগুলো দেশ মিলিয়েও একটি বই আছে এরকম। জি। যেমন আমার পূর্ণাঙ্গ একটা কেনিয়ার উপরে একটা বই আছে। জি। শুধু ইউরোপের দেশগুলো নিয়ে একটা বই আছে। শুধু একটা একটা বই আছে নির্ঘুম নিউ ইয়র্ক নামে। ওইটা শুধু আমেরিকার উপরে। নীলঘুম। নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক। নির্ঘুম নিউ ইয়র্ক বইটা। দারুণ ছন্দ কাজ করছে। তারপরে আমি আপনার শুধু মুম্বাইয়ের উপর আমার একটা অনেক বড় বই আছে, মোহিনী মুম্বাই নামে। মোহিনী মুম্বাই। হ্যাঁ। আমি লক্ষ্য করে দেখছি আপনার ভ্রমণের বইগুলো কবিতার নামের মতো। এটা হয়তো আদ্যানুপ্রাস কিংবা অন্তানুপ্রাস এসে যায়, তবে আমি ভাবতাম যে আমি যে কোনো লেখার আপনার নামকরণে আমি খুব বেশি দক্ষ ছিলাম না, কিন্তু এখন আপনার কথাই মনে হচ্ছে যে নামগুলো ঠিকই হয়েছে। অবশ্যই দক্ষ। কারণ প্রতিটা নাম সাধারণ মানুষের কানে বেজে যাবে কিছুক্ষণ। হ্যাঁ, আপনার কথা আপনি বলার পর আমি এখন উপলব্ধি করছি কথাটা ঠিক। আমার একটা বইয়ের নাম আছে সুদূরের অদূর দুয়ার। সুদূরের অদূর দুয়ার। বাহ, তো চমৎকার নাম। এই অনুপ্রাসগুলো এসে যায়, কিংবা আমি সচেতনভাবে করি কিনা জানি না, তবে না আমার যেটা আগে বললাম যে আমি নামকরণ খুব ভালো পারতাম না, কিন্তু এখন মনে হচ্ছে পারি। সেটা আপনার মনে হতে পারে। প্রতিটা লেখকের একটা অপূর্ণতা থাকে। আসলে আমরা মনে করি যে আমি ভালো নাম দিতে পারছি না, ভালো কবিতা লিখতে পারছি না, ভালো গল্প লিখতে পারছি না। জীবনের এক পর্যায়ে এসেও আপনি বুঝেছেন যে আপনার নামগুলো আমাদের কাছে কতটা মধুর লাগছে। আপনি একটা খুব মারাত্মক কথা বললেন, মারাত্মক সত্যি কথা বললেন। যেটা হচ্ছে প্রতিটি লেখকের মধ্যে অপূর্ণতা থাকে। মানে কি, আসলে যেটা হচ্ছে থাকা উচিত। কারণ কথা হচ্ছে যে একজন লেখক যদি মনে করেন যে তার কোনো অপূর্ণতা নাই, তার লেখা সম্বন্ধে তার কোনো সংশয় নাই,
তাহলে তিনি কিন্তু আর সামনে এগোতে পারবেন না। এর চেয়ে ভালো লেখা তিনি লিখতে যদি পারবেন না। আত্মসন্তুষ্টিতে ভোগেন যে আমি অনেক কিছু করে ফেলেছি কিংবা আমি অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছি, তাহলে কিন্তু তার সমূহ সর্বনাশ। অনেকদিন আগে সৈয়দ শামসুল হক একটি কথা, এই কথাটাই বলেছিলেন যে লেখকরা তারা যখন লেখা শুরু করেন এবং অনেকদিন পরেও তাদের কাছে সবসময় মনে হতো যে আমার লেখাটা ভালো হচ্ছে না, আরো ভালো হওয়া উচিত। তার সাথে তিনি তুলনা করেছেন এখনকার জেনারেশনের অনেকেই তারা লেখা শুরু করার পরেই ভাবে যে তারা চরম একটা উৎকর্ষে পৌঁছে গেছেন। এটার এক কারণ আছে, তারা খুব সহজে ফেমাস হতে পারে, তাদের সম্পাদকের দুয়ারে ঘুরতে হয় না, এখন তারা নিজেরাই সম্পাদক, এখন তারা নিজেরাই সম্পাদক, এখন প্রকাশক। প্রকাশনার অনেকগুলো মাধ্যম আছে, সুতরাং সবাই ওইভাবে প্রকাশ করে ভাবে যে আমরা মোক্ষ পেয়ে গেছি। আর অনেক বেশি লাইক কমেন্ট হয়, সেই অনেক জন্যই ফলোয়ার হয়, সেই জন্যই কিন্তু তারা আপনার ভেবে নেয়। যেটা বলছিলেন যে আসলে অতৃপ্তি অপূর্ণতা থাকা উচিত মনের মধ্যে। হ্যাঁ, এই যে অপূর্ণতা আপনার ছিল, আপনার মনে হতো যে আমি মনে হয় ভালো নামকরণ করতে পারি না, এজন্য দিনের পর দিন তার চেয়ে বেটার কিছু করতে চেয়েছেন। তার ফলশ্রুতিতে এটাই হওয়া উচিত। হ্যাঁ, ফলশ্রুতিতে আমরা এত সুন্দর নামগুলো পেয়েছি। বইগুলো তো, গদ্যগুলো অসাধারণ, যারা আপনার বই পড়েছে তারাই জানেন। তো আপনার কাছে সেই কথাই আসছি, সেই ভ্রমণ গদ্যের বইগুলো সম্বন্ধে আরেকটু যদি বলতেন। আসলে দেখেন, আমি কিন্তু ওইভাবে সচেতনভাবে ভ্রমণ গদ্য লেখা শুরু করিনি। আমার আর সব বাঙালির মতো আমি স্কুল লাইফ থেকে কিংবা কলেজ লাইফ থেকে কবিতাই লিখতাম। তো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর আমি কবিতা চর্চা করার চেষ্টা করেছি, কিন্তু একসময় বুঝলাম যে আসলে আমার মতো লোককে দিয়ে কবিতা লেখা হবে না। কবি হওয়ার জন্য অন্য কোনো বিশেষ গুণ লাগে, যেটা হয়তো আমার ছিল না। আর আমি ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরে আমি যখন ইন্টারমিডিয়েট পাস করার পরে একটা গল্প লিখেছিলাম। তো আমার তখন বিভিন্ন জায়গায় কবিতা টবিতা দিতাম, কেউ ছাপতো না কোনো কাগজে। আমি ওই প্রথম লেখা জীবনের গল্পটি আমি দৈনিক বাংলায় জমা দিই আহসান হাবিবের কাছে, এবং খুব অবাক করে দিয়ে গল্পটি মাত্র 2 সপ্তাহের মাথায় উনি ছেপে দেন। তখন আমি বুঝতে পারলাম যে আমার জীবনের প্রথম লেখা গল্প, যেটা আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে লিখেছিলাম, সেই গল্পটি পরবর্তী সময়ে তিনি পছন্দ করে ছেপেছেন। তার মানে তিনি নির্বাচিত করেছেন ছাপা হওয়ার জন্য। তখন আমার মনে হলো যে আসলে ওই যে আমার যেটা ধারণা যে আমি কবি হিসাবে সফল নই এবং হয়তো গল্পতেই আমার মনোসংযোগ করা উচিত, তারপর আমি আসলে সিরিয়াসলি গল্প লেখা শুরু করি, কবিতা লেখা প্রায় বন্ধই করে দিই। তো ওইভাবে শুরু। কিন্তু আমি ভ্রমণের কথা যেহেতু এসছে, আমি ধরেন আমি 1978 সালে আমার প্রথম গল্প প্রকাশিত হয়। দীর্ঘদিন যাওয়ার পর আমার প্রথম, তার মানে কি আপনার প্রথম প্রকাশিত বই গল্প গ্রন্থ? না, এটা প্রথম গল্প প্রকাশিত, প্রথম গল্পটি। জি। আর প্রথম গল্প বই প্রকাশিত হয় ধরেন এটা 1990 কিংবা 91 সালে প্রথম গল্প সংকলন যেটা। জি। আর সেইভাবেই গল্প দিয়ে শুরু করার পরে আমি ভ্রমণের কথা যেহেতু এসছে, আসলে ইনফ্যাক্ট আমি ওই যে বললাম সচেতনভাবে ভ্রমণ লেখা শুরু করিনি। আমি মুম্বাইতে ছিলাম 5 বছর আপনার চাকরির সুবাদে। তখন আমি, এটা কি আপনার বাংলাদেশি জব হিসেবে? হ্যাঁ, বাংলাদেশি জবে। আমি যে ব্যাংকে কাজ করতাম সেই ব্যাংকের ওখানকার চিফ ছিলাম আমি। মুম্বাইতে ওই ব্যাংকের একটি শাখা আছে। তো আমি যখন মুম্বাইতে যাই, তার আগে আমি রেগুলার প্রথম আলো কিংবা ভোরের কাগজে অর্থনীতি কলাম টলাম লিখতাম। তা আমি মুম্বাই যাওয়ার কথা বলার পরে আমাকে প্রথম আলোর মতিউর রহমান সাহেব একদিন উনাকে ডাকলেন দুপুরে খাওয়ার জন্য, একসাথে আমাকে ফেয়ারওয়েল লাঞ্চ দিবেন। সেখানে তিনি বললেন যে আপনি মুম্বাই যাচ্ছেন, আপনি আমাকে প্রতি সপ্তাহে একটা করে মুম্বাইয়ের উপরে লেখা পাঠাবেন। তাই আমি বললাম যে দেখি, প্রতি সপ্তাহে না পারলেও তো মাসে একটা দুটো পাঠাতে পারবো। দেন আই স্টার্টেড সেন্ডিং হিম মুম্বাইয়ের থেকে লেখাটার নাম ছিল, কলামটার নাম ছিল মুম্বাইয়ের চিঠি। মুম্বাইয়ের চিঠি। তো সেই মুম্বাইয়ের চিঠি যখন ছাপা হওয়া শুরু হয়, আমি প্রচুর ফিডব্যাক পেতাম, কারণ নিচে আমার ইমেল আইডি দেওয়া থাকতো, এবং সেই ইমেলে আমি প্রচুর মেইল পেতাম। এবং আমি যখন এটা পরে বুঝলাম যে এটা আসলে এটা খুব পপুলার কলাম ছিল। ওগুলো ভ্রমণ ধরনের লেখা, মুম্বাইতে বসবাস প্লাস অনেক কিছু মিলিয়ে, সব কিছু মিলিয়ে, শুধু একেবারে ভ্রমণ তাই না, তো মুম্বাই বেস সবগুলো লেখা ছিল। তা আমি দেশে ফিরে 5 বছর পর দেশে ফিরে আসার পরে আমি যখন বিভিন্ন জায়গায় আমার নাম বলতাম, তখন অনেক বলতো যে আপনি তো মুম্বাই থাকতেন, আপনার লেখা পড়েছি। তো তখন বুঝলাম যে হ্যাঁ,
একটা পাঠক গোষ্ঠী তৈরি হয়েছে এই তৈরি হয়েছে ভ্রমণের উপর। ধর্মী লেখাগুলোর উপরে। তখন এই বইটা 2005 সালে প্রথম আমার, যদি ধরেন আপনি ভ্রমণের বই, সেই হিসাবে এই মোহিনী মুম্বাই প্রথম প্রকাশিত হয় 2005 সালে। তারপর থেকে আমার এই যে নির্ঘুম নিউ ইয়র্ক, মুম্বাইয়ের এই বইয়ের নামটা কি ছিল? বইটার নাম হচ্ছে মোহিনী মুম্বাই। মোহিনী মুম্বাই। এখানে অনেকগুলো কলাম থেকে বেছে 5 বছর ধরে প্রকাশিত কলামগুলো থেকে বেছে বই করা হয়। জি। তো ওইটার নামে যে মুম্বাইয়ের চিঠি নামে প্রকাশিত হয়েছে প্রথম আলোতে। তো তারপরে আমি এর মধ্যে মুম্বাই থাকা অবস্থায় আমি একবার ইউএসএ গেলাম। আমি ফিরে এসে ভাবলাম যে লিখি দেখি কেমন। তাই আমি লিখলাম ওই বইটি। তা আমি যখন এখানে দেশে ফিরে আসার পরে আমি পাবলিশার মানে অবসর প্রকাশনের আলমগীর রহমান, উনি খুব সিরিয়াস পাবলিশার। উনি আমার ওইটা লেখা পড়ে বলে যে, আরে আপনি তো উপন্যাস লেখা উচিত, আপনি এগুলো কি লেখেন? উনি তাৎক্ষণিকভাবে বইটা ছাপার জন্য আমাকে আগ্রহ প্রকাশ করলেন, এবং এরপরে আমি কেনিয়া ভ্রমণ করেছিলাম, কেনিয়ান সাফারিতে গেছিলাম। তারপরে একটা বই, সেটাও তো উনি বের করেন। এরকম একাধিক বই, ভ্রমণের বই উনি বের করা শুরু করলে তো আমি দেখলাম যে উনি আগ্রহ করে যেহেতু বইগুলো ছাপছেন, তার মানে উনার মতো একজন পাবলিশার যেহেতু আগ্রহ নিচ্ছেন, তার মানে আমি হয়তো ভ্রমণ কাহিনী লিখতে পারি, কিংবা তিনি পছন্দ করছেন, কিংবা তখন আপনার কনফিডেন্স তৈরি হলো যে আমার ভ্রমণ সাহিত্যটা নিশ্চয়ই ভালো হচ্ছে। হয়তো না, তাহলে উনি তাগাদা দিয়ে বই একটার পর একটা নিতেন না আর কি। সেই হিসাবে কিন্তু আমি যে গল্পকার হিসেবে জীবন শুরু করেছিলাম, সেটা প্রায় আস্তে আস্তে এটা ঢাকা পড়ে যায়। এখন ওই অনেকে ভ্রমণ লেখক হিসেবে জানে, আবার অনেকে জানে আমি অনুবাদক হিসেবে, কারণ আমার অনুবাদের বই 5-7টা আছে। তো সেই কারণে এখন আমার আসলে আমি নিজে ভাবি সেটা হচ্ছে, একটা কথা আছে না যে জ্যাক অব অল ট্রেডস মাস্টার অব নান। আমার অবস্থা সেরকম, আমি অনেক কিছু করতে গিয়ে আসলে কিছুই করতে পারিনি। মানে আমার পারফেকশন কোনোটাতে হয়তো আসেনি, সবগুলোকে একটু ছুঁয়ে যাওয়া। আপনার মনে হচ্ছে হয়তো, কারণ আপনার অপূর্ণতা এখনো আছে। কিরকম যে আপনার কবিতা দিয়ে শুরু করেছেন, মেধাবী মানুষগুলোর আসলে অপূর্ণতা থেকে থাকে, এটাই নিয়ম। আপনার শেষ জীবন পর্যন্ত আপনি অপূর্ণই থেকে যাবেন, কারণ আপনি সৃষ্টিশীল মানুষ। আপনি শুরু করেছেন কবিতা দিয়ে, তখন কবিতা লেখার এক পর্যায়ে আপনার মনে হয়েছে আমি ভালো কবিতা লিখছি না। আসলে কিন্তু আপনার ভালো কবিতা আছে। আপনার চেয়েও মানে যারা একেবারে নরমাল কবিতা লেখে আমরা দেখি, তারা নিজেকে ফেমাস হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে চায় এবং করে। তো আপনি বেটারটা চাচ্ছিলেন বলে গল্প লেখা শুরু করলেন। তো গল্প তো আপনার অসাধারণ, আমরা তো জানি আপনি ভালো গল্পকার। সেই গল্প লিখতে লিখতে যখন আপনি ভ্রমণ গদ্য শুরু করলেন, আপনি গল্প লেখক এবং আপনি কবি বলেই আপনার ভ্রমণ গদ্যটা এত চমৎকার হয়েছে। মেইনলি ধন্যবাদ আপনাকে। আপনার অন্তর্নিহিত বিষয়টাই আপনি কবি। একজন কবি পারে ভালো গদ্যকার হতে। আপনি কবি বলে কথাগুলো বলছেন। আমার মনে হয়েছে, এটা সবাই একমত নাও হতে পারে। প্রথমত আপনি কবি বলে আপনার নামকরণগুলো সব কবিতার মতো হয়েছে, এবং আপনার প্রতিটা শব্দে কবিতা যেভাবে আসে এভাবে আপনার বাক্যগুলো তৈরি হয়েছে। এই জন্য আপনি ভালো গল্প লিখেছেন, এই জন্য আপনার গদ্য ভালো হওয়ার কারণেই আপনি ভ্রমণ সাহিত্যে নাম করেছেন, যেটা আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো আপনার গল্প গ্রন্থ কয়টা ছিল? আমার গল্প গ্রন্থ এখন 5টা বই। আরেকটি হয়তো বের হবে, আমি সামনে কিছু গল্প আছে, এগুলো দেখি আরেকটা বই হতে পারে। এই গল্পগুলো আপনার কি মানুষের জীবনের কি ধরনের বিষয় নিয়ে? এটা একটু বিষয়, আমি আসলে ব্যাপারটা কি, আমাদের এখনকার আমাদের কথা সাহিত্যে অনেক পরিবর্তন এসছে। এখন মনসমীক্ষণ ধর্মী অনেক গল্প টল্প লেখা হয়, কিংবা আপনার কিছুটা আপনার কি বলবো গবেষণা ধর্মী অনেক লেখা হয়। আমি কিন্তু সেই পথে আসলে যাইনি। আমি সত্যিকার অর্থে যেটা দেখি বাস্তব জীবনকে, সেটা নিয়ে গল্প লেখার চেষ্টা করি। হয়তো একটি দৃশ্য দেখেই হঠাৎ একটা গল্পের প্লট মাথায় এসে গেল, ওইভাবে লিখি। যে একটা গল্প শুরু করলাম কোনো কিছু না ভেবে, সেইভাবে আমি শুরু করি না। সে কারণে আমার গল্পের সংখ্যা আসলে কম, বইয়ের সংখ্যা কম, অন্য কম্পেয়ার টু আদার জনর। আপনার ভ্রমণ কিংবা অনুবাদের তুলনায় গল্পের বইয়ের সংখ্যা কম। তো সুতরাং সেইভাবেই আমার হচ্ছে, আমি যা চোখে দেখি, যা বাস্তবে ঘটে, সেগুলোর উপরে বেসিস করে
কল্পনাকে মিশিয়ে গল্পগুলো লিখি, কিন্তু অধিকাংশ গল্পের পেছনে একটি সত্যি ঘটনার সত্যি কিছুটা আভাস থাকে। সেটা ভাই আমার ক্ষেত্রেও হয়েছে। আমি যে কয়টা গল্প লিখেছি, আমার গল্পের বই হয় নাই, আমার প্রতিটা গল্প সত্য ঘটনাকে কেন্দ্র করে। তো বিভিন্ন আমাদের আশেপাশে তো আসলে বিভিন্ন মানুষ থাকে, প্রতিটা মানুষের তো এক্সট্রা গল্প থাকে। হয়তো তাদের গল্পের মধ্যে আমি যদি কোনো আলাদা গল্প পাই, ওই আলাদা গল্পটা আমি লিখেছি। যেটা সাধারণ পাঠক মনে করে আমরাই মনে হয় আমাদের জীবনটাই ঘুরায়ে পেঁচায়ে লিখি। হ্যাঁ, আমরা আমাদের জীবনও লিখি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা করেছি, সত্য ঘটনা, অন্যের জীবনটা আমি আমার মতো করে তুলেছি। এটাকে তো অনেক বড় লেখকই করেছেন, যেমন মনে করেন মার্কেস। হুম, মার্কেসের যেই আমার খুব প্রিয় একটা উপন্যাস আছে, সেটা হচ্ছে ক্রনিকল অফ এ ডেথ ফরটোল্ড। এটা একাধিক বাংলা হয়েছে, জি, মৃত্যুর কড়া নাড়া ইত্যাদি নামে। জি, তো এই গল্পটি সত্যিকার একেবারে সত্যি ঘটনার উপরে লেখা, এবং এই গল্প এটি যেতে তিনি গল্প লেখার কথা ভাবছিলেন, তার মা তাকে রিকোয়েস্ট করেছিলেন যার জীবনের উপরে, যে মেয়েটির জীবনকে নিয়ে গল্পটা তিনি লিখবেন, তিনি বলেছেন যে ওই মেয়েটির মা বেঁচে থাকা অবস্থায় যাতে গল্পটা তিনি উপন্যাসে যাতে তিনি না লেখেন। হুম, এরপরে তিনি তার আত্মজীবনের সূত্রে জানা যায় যে তিনি উপন্যাসে পরে লিখেছিলেন ওই মেয়েটির মা মারা যাওয়ার পরে। তেমনিভাবে তারই আপনার যে 100 ইয়ার্স অফ সলিটিউডের কথা ধরেন না কেন, সেখানে কিন্তু তার মা বাবার জীবনের প্রেম কাহিনী সব এসে গেছে। সুতরাং জি, সেই এবং সেগুলো কাল উত্তীর্ণ হয়েছে, বিকজ কিন্তু তিনি দেখেছেন যিনি বাস্তব জীবনে ঘটেছে তার সাথে কল্পনা মিশেল দিয়ে তিনি এগুলো করেছেন। সুতরাং আমার মনে হয় যে এইগুলোতে অনেক বেশি শক্ত ফুটিংসে থাকে আপনার জি, একটা কথা সাহিত্য কিংবা একটা ফিকশন যাই বলি না কেন। জি। সেই জন্য আমার, আপনি যেটা প্রশ্ন করেছিলেন, আমার মূলত আমি আমার চোখে দেখা যে কোনো ঘটনার উপরে বেসিস করে গল্প লেখার চেষ্টা করি। আচ্ছা, আপনার প্রবন্ধর বই কয়টা? প্রবন্ধের বই একটা, 4টা। এই প্রবন্ধগুলো কিসের উপর লেখা? এখন তো ভেবে বলতে হয়। একটি বই যেটা 2020 সালে বেরিয়েছিল, এটা আর্নেস্ট হেমিংওয়ের উপরে, পুরো একটা বই। বইটার নাম হচ্ছিল হেমিংওয়ের নারীরা। তার জীবনে তার স্ত্রী, 4 স্ত্রী, স্ত্রী ছাড়া বিবাহ বহির্ভূত যেসব নারীর সাথে তার সম্পর্ক ছিল, এমনকি তার মা, হুম, হেমিংওয়ের মায়ের সাথে তার হেমিংওয়ের সম্পর্কটা খুব ভালো ছিল না। তো এই শুধু নারীরা তার জীবনে যেভাবে পেয়েছে, এটার উপর একটা বড় বই আছে, প্রায় 10টা চ্যাপ্টারের একটা বই। তো এটা হচ্ছে পূর্ণাঙ্গ। আবার আপনি যদি অন্য কিছু অন্য প্রবন্ধের বইয়ের মধ্যে হেমিংওয়ের উপর একটা বই এইবারে বেরিয়েছে, প্রথমে বের করেছে, সেটাও হেমিংওয়ের উপরে। জি, সেখানে হেমিংওয়ের জীবনের 4টা বিষয় নিয়ে 4টা প্রবন্ধের একটা বই। আবার আরেকটা বই আছে, সেখানে আপনার হাসান আজিজুল্লাহর উপরে লেখা আছে, তারপরে আপনার বিদেশি কয়েকজন লেখকের উপর লেখা আছে, একটু মিশানো, মানে কালেকশন অফ আপনার প্রবন্ধ আর কি। বিশেষ করে লেখকদের প্রায় সবগুলো লেখকদের জীবনের উপরে বিশেষ করে। কবিতা কেন্দ্রিক যেমন কোনো লেখা লিখেছেন? আমার আরেকটা বইতে আপনার মার্কেসের উপরে 4টা-5টা লেখা আছে। জি। তারপরে ওই গুলাম হাসান নাজিরের উপরে 4টা লেখা আছে। এরকম লেখকদের জীবনের উপরে বেশ কিছু, লেখকদের লেখার উপরে বেশ কিছু প্রবন্ধ আমার আছে। আচ্ছা, আপনার এই গল্প অথবা ভ্রমণ সাহিত্য নিয়ে ভবিষ্যতে কোনো রকম পরিকল্পনা আছে কিনা? মানে ধরেন বড় পর্দায় অথবা নাটক তৈরি আমার করার একটা ক্ষেত্রে? গল্প নিয়ে একজন শর্ট ফিল্ম যিনি করেন, তিনি একটা শর্ট ফিল্ম করেছেন। এই গল্পটি ছিল হচ্ছে গার্মেন্টস গার্মেন্টসে কাজ করে এক নারী শ্রমিকের উপর। সেই নারী শ্রমিক এবং তার একটি মেয়ের জীবনের কাহিনী। জি, তো এইটাই ছাপা হয় অনেক বছর আগে। হঠাৎ করে আমাকে একজন বললেন যে এটা উনি ফিল্ম করতে চান। তো আমি বললাম যে হ্যাঁ করেন। তো ফিল্মটা হয়েছে, ফিল্মটা ইউটিউবে আছে, সেলাই জীবন নামে। একটি গল্পে শুধু ফিল্ম হয়েছে। আরেকটি গল্প আমি করোনার সময় লিখেছিলাম, সে একই ডিরেক্টর ওইটা নিয়ে একটা ফিল্ম করেছেন, এবং সেটা এডিটিং পর্যায়ে ছিল, এখন পর্যন্ত রিলিজ করেনি এটা। তো আমার 2টো গল্প নিয়ে ফিল্ম হয়েছে।
আচ্ছা, আর আর কোনো পরিকল্পনা না, আপনার আমি তো নিজে, নিজস্ব? আমার তো নিজের নিজের কোনো কোনো? পরিকল্পনা নাই। কেউ যদি করে তাহলে দেখা যাবে, বাট জি, আমি তো আর অন্য কিছু, অন্য মাধ্যমে যাওয়ার আমার আগ্রহ নাই। জি। আচ্ছা, আপনার তো বিভিন্ন দেশে এ যাবৎ ভ্রমণ করেছেন। কতগুলো দেশে এ যাবৎ ভ্রমণ করেছেন? সেটা গুণে বলতে হবে, তবে ওই শুধুমাত্র দক্ষিণ আমেরিকা এবং অ্যান্টার্কটিকা ছাড়া সব মহাদেশে গেছি আমি। হুম। তো এত দেশ ভ্রমণকালে নিশ্চয়ই আপনি বিভিন্ন রকম বিড়ম্বনার শিকার হয়েছেন। এরকম আ কোনো ভালো অভিজ্ঞতা বা খারাপ অভিজ্ঞতা যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে শেয়ার না, করতেন। যে ভ্রমণে আসলে বিভিন্ন রকম বিড়ম্বনা থাকে। ধরেন আমরা অনেক সময় ফ্লাইট মিস করি, যেটা আমিই করেছি। সেখানে দেখা যাচ্ছে ২৪ ঘন্টা এয়ারপোর্টের মধ্যে থাকতে হয়। আবার রাস্তায় দেখা যাচ্ছে আমরা অনেক খারাপ মানুষের পাল্লায় পড়ি, অনেক রকম বিপদ হয়। এছাড়াও তো কত রকমের কাহিনী, রোমান্টিকতা থাকে, প্রেম ঘটিত ব্যাপার থাকে। তো আপনার লাইফের ভালো বিড়ম্বনা অথবা ভালো দিকগুলো যদি না, দেখেন বলতেন। আসলে মূল কথা হচ্ছে, যেমন ফ্লাইট মিস করার মতো ঘটনা আমার জীবনে কখনো ঘটেনি। প্রচুর ফ্লাই ফ্লাই করা কিংবা প্রচুর কানেক্টিং ফ্লাইটে যাওয়া কোনোটাই কখনো এরকম হয়নি। তবে দুই একবার কিছু বিড়ম্বনা হয়েছে, তবে সেগুলোকে খুব মারাত্মক রকমের বিপর্যয়কর বিড়ম্বনা কখনো বলবো না আমি। তবে দু চারটা ঘটনা হয়েছে এরকম। যেমন একবার আমার এক বন্ধুকে নিয়ে আমরা নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন যাচ্ছিলাম। সেই বন্ধু গাড়ি চালাচ্ছিলেন এবং আমি দেখলাম যে ওনার গাড়িটা কিছুক্ষণ, ওনার তো ইয়ে লাগানো আছে আমাদের যে জিপিএস ট্র্যাকার, ওরা জি, আমেরিকাতে টমটম বলে এটাকে। জি, তো ওটা লাগানো, ওটা দিয়ে দেখে যাচ্ছেন, কিন্তু একটু পরে দেখে যে গাড়িটা হাইওয়ে থেকে, এক্সপ্রেসওয়ে থেকে ঢুকে ভিতরে ঢুকে যাচ্ছে, আবার একটা শহরের মধ্যে পার্টার হয়ে আবার উঠে পড়ছে। কয়েকবার এরকম হওয়ার পর আমি বললাম যে এরকম ঘুরছে কেন, আপনি বারবার ভিতরে ঢুকে যাচ্ছেন, আবার ইয়েতে এক্সপ্রেসওয়েতে উঠছেন আপনি। তো বলছে যে এই টমটম কিংবা জিপিএস ট্র্যাকারটাতে টোল রোড অফ করা আছে, হাইওয়েতে গেলে কিছু দূর পর পর টোল দিতে হয়। যার এই 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 ওনার ওইটা ওই জিপিএস ট্র্যাকার মেশিনটাতে টোল রোড অফ করা থাকার কারণে ও তাকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, যে টোলটাকে অ্যাভয়েড করে আবার যাতে মেন রোডে উঠতে পারে। তাই আমি বললাম যে টোল কত টাকা ডলার হবে, কিন্তু আপনি যেভাবে ঢুকছেন সময় নষ্ট হচ্ছে এবং ফুয়েল বেশি যাচ্ছে, তাহলে আপনার লাভটা কি হলো? যাই হোক, আমরা সেইভাবে পৌঁছলাম ইয়েতে, অনেক বিড়ম্বনা শেষে আমরা ওয়াশিংটনে পৌঁছলাম, প্রায় বিকাল হয়ে গেল পৌঁছতে পৌঁছতে। পরের দিন আমরা সেই রাত থাকলাম ইয়েতে, মেরিল্যান্ডে। তো মেরিল্যান্ড থেকে 15-20 মাইলের দূরত্ব। তো আমরা সকালে ব্রেকফাস্ট করে আবার যখন রওনা হই, তো সেই জিপিএস ট্র্যাকার তাকে নিয়ে যাচ্ছে, কিন্তু সেটার রাস্তা হচ্ছে প্রায় আধা ঘন্টা থেকে ম্যাক্সিমাম মেরে কেটে 1 ঘন্টা হতে পারে। সেখানে দুপুর পর্যন্ত আমরা কোথাও পৌঁছতে পারছি না। বলছে আফটার 40 মাইলস টেক ইউ টার্ন, লিগাল ইউ টার্ন। তো ওর তো মাথা খারাপ হচ্ছে, কি বলে আমরা কোথায় ধু ধু প্রান্ত, ওখানে তো কাউকে জিজ্ঞেস করার কোনো উপায় নাই যে কোথায়। উপায় নাই। তো পরে উনি একটা গ্যাস স্টেশন ঢুকলেন, ঢুকে এক লোককে বললেন যে ভাই আমি তো যাচ্ছি এদিকে, কোন সে লোক, ও মাই গড, হাউ হ্যাভ ইউ কাম হিয়ার, তুমি এখানে কিভাবে এসছো? তুমি যাচ্ছ ওয়াশিংটন ডিসি, এইখানে কেন, তুমি মেরিল্যান্ড থেকে যাওয়ার কোথায়? তো সে একটা ম্যাপ ট্যাপ কিনে দিয়ে রাস্তা বুঝাই দিল। তারপর আমরা আবার পৌঁছতে পৌঁছতে দুপুর, যেটা 1 ঘন্টার রাস্তা ব্রেকফাস্ট। তো এটা হচ্ছে, এগুলো সব মধুর বিড়ম্বনা। সত্যি করে বিপজ্জনক বিড়ম্বনা আসলে আমার তেমন কখনো ঘটেনি। তার মানে আপনি আসলে সৌভাগ্যবান যে আপনার যাত্রাপথে কোনো রকম বিড়ম্বনার শিকার হন নাই। হয়তো, কিংবা এগুলো আমি ছোটখাটো। কিংবা অতি সাবধানী হতে পারে বলা যায়। সেটাও হতে পারে। হ্যাঁ। আপনি সচেতন মানুষ, হুম। এই জন্য। আমি মনে করেন কিরম বিড়ম্বনা, যেমন এই চায়নাতে গিয়েছি, সেখানে মানে এমন অবস্থা, ইংরেজি তো না খেয়ে মরার প্রোগ্রাম, খাওয়ার বোঝানো যাচ্ছে না। মানে ছবি টবিতে ভাগ্যিস ম্যাকডোনাল্ডস পেয়েছে বলে দেখানো যাচ্ছে আমি এটাকে চাই ছবি দেখে। তো ওইরকম বিড়ম্বনা অনেক জায়গায় ঘটে বিভিন্ন। আসলে ভ্রমণে প্রত্যেকটা ভ্রমণীদের খুবই সাবধানী হতে হয়, ফ্লাইট সম্বন্ধে এবং যেই দেশে যাচ্ছি সেটার আবহাওয়া সম্বন্ধে, যেই কাপড় চোপড় আমরা নিয়ে যাব সেটা আমরা ঠিকঠাক মতো ডলার নিয়ে যাচ্ছি কিনা, আমাদের ইনভয়েস ঠিক আছে কিনা। ভ্রমণ করার জন্য যেভাবে সচেতন থাকতে হয়, এই সচেতনতার যে পয়েন্টগুলো, এগুলো মনে হয় আপনার ছিল। এ কারণে বিড়ম্বনার শিকার হয় না। এটা আমরা যা অনেক সময় হুটহাট করে প্ল্যান করে আমরা যখন যাই, দেখা যায় যে আমাদের লাগেজ আটকায় যায়, টিকিটটা আমরা ঠিকঠাক মতো করতে পারি না, হয়তো তৃতীয় ব্যক্তির হাতে আমরা টিকিট করেছি, সেই টিকিটে আমাদের লাগেজটা থাকে না, এরকম বিভিন্ন রকম প্রবলেমে হ্যাঁ, আপনি আমরা। একটা ড্রেসের কাপড় চোপড়ের কথা, আবহাওয়ার কথাটা বললেন, সেটা বেশ কয়েক জায়গায় হয়েছে। আমি আমস্টারডামে গেলাম, দেখে যে এত বেশি ঠান্ডা লাগছে, আমি
মানে অফিসিয়াল কাজে গেছে বলে আমার জ্যাকেট ছিল, কিন্তু আমি যখন আমি অফিসের কাজে পরে আমি সবসময় যেটা করতাম, নিজে গেলে তো আলাদা কথা, যখন আমি অফিসের কাজে কখনো বাইরে যেতাম তখন আমার কাজ শেষ, তখন আমি ছুটি নিয়ে ফেলতাম, যাতে আমি অফিসের কাজ শেষ করার পর আমি যাতে ঘুরতে পারি আমার ইচ্ছা অনুযায়ী। তখন আমি তো অফিসিয়াল জ্যাকেট পরে বেরোতাম না, তখন আমি আর কিছু নাই, এত ঠান্ডা লাগছে, আই হ্যাড টু বাই ওয়ান জ্যাকেট, যে পরার জন্য, খুব ঠান্ডা, যেহেতু আমি প্রস্তুত ছিলাম না। আমরা উজবেকিস্তানে গিয়ে একই অবস্থা, আমার কাপড় চোপড় সাফিসিয়েন্ট ছিল না। আপনার সুইজারল্যান্ডে আপনি ইন্টারলাকেন থেকে আমরা জুংফ্রাও গেলাম, জুংফ্রাতে পুরো বরফ, আমাদের কাছে ওই রকম অনেক বেশি ভারী কাপড় চোপড় ছিল না যে জুংফ্রাও বরফের মধ্যে নামার মতো। সুতরাং এগুলো কিছু বিড়ম্বনা হয়েছে, বাট ওগুলো খুব বেশি তেমন কিছু না আর কি। হ্যাঁ, আসলে অনেকের কাছে হাস্যকর মনে হবে, আমি জীবনের প্রথম যখন মাত্র থাইল্যান্ড গেছি, সেই সময় যে সময় গিয়েছিলাম আমাদের সম্ভবত ডিসেম্বরের সময়, আমাদের এখানে প্রচন্ড শীত। তো আমি এতটা আবহাওয়া খেয়াল করিনি, এতটা অত থাইল্যান্ড নিয়ে এত পড়াশুনো ওই সময় করি নাই, এতটা গল্প শুনি নাই। তো আমি মনে করলাম শীতের কাপড় নিয়েই রওনা দিয়েছি। ওখানে গেলাম, যে আমরা একটা রিসোর্টে উঠেছিলাম, ভোরবেলা ঘুম ভেঙেই দেখলাম কোকিলের ডাক, সুন্দর কোকিল ডাকছে। ওখানে শীতকাল নাই? হ্যাঁ, কোকিল ডাকছে। আমার শুরুটা অনেকের কাছে হাস্যকর লাগবে, কিন্তু আসলে আমি হুট করে মানে অফিস শেষ করে শুক্র শনিবারের মধ্যে যাব, এইভাবে কোনো রকম প্রস্তুতি ছাড়া, জানাশোনায় ছাড়া, এতটা জানতাম না। তো কোকিলের ডাক শুনে ঘুম ভেঙেই ভাবলাম, এ কি, এটা তো বসন্তকাল। তো তখন আমি সকালে উঠে দেখি ওর চারিদিকে ঝকঝকে রোদ, এই ঝকঝকে রোদের মধ্যে আমার তো জ্যাকেট লাগবে না। এই আমার জীবনে এরকম ভ্রমণের সময় আসলে ওই দেশটার আবহাওয়া জেনে যেতে হয়, ওই দেশের সব সম্পূর্ণ কিছু জেনে যেতে হয়। এখনো অনেক সুবিধা হয়েছে, এখন আপনার গুগল করলে সব জায়গার আবহাওয়া পাচ্ছেন, যে কদিন থাকবেন সেই কদিন আবহাওয়া বুঝতে পারছেন। সুতরাং এখন অনেক ইজিয়ার, যদি কেউ সচেতন ভাবে এগুলো দেখে শুনে যায়, তাহলে বিড়ম্বনায় পড়ার সম্ভাবনা খুবই কম। তো আপনার দেখা সবচেয়ে ভালো দেশ কোনটা ছিল? আমি সবসময় বলবো আফ্রিকা। আফ্রিকা, কারণ কি? কারণ হচ্ছে যে এটা আফ্রিকাতে আমরা যেটা দেখেছি লাইফ টাইম এক্সপিরিয়েন্স। মনে করেন আগে আফ্রিকা যাওয়ার আগে আমরা সবসময় ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল কিংবা অ্যানিমাল প্ল্যানেটে যেসব দৃশ্য দেখতাম, ওখানে সচক্ষে তাই দেখলাম। এমনকি যে দেখতাম যে একটা কাউকে শিকার ধরে নিয়ে দৌড় দেওয়া কোনো প্রাণীর, আমাদের নিজের চোখে দেখা হায়না একটা ইম্পালার বাচ্চা মুখে নিয়ে দৌড়াচ্ছে, আমরা তার পিছু পিছু গাড়ি যাচ্ছে, ভিডিও করা হচ্ছে। আমরা যখন পৌঁছলাম, ছোট বাচ্চা ছিল, খেয়ে ফেলেছে পৌঁছতে পৌঁছতে, কিন্তু ওগুলো সব নিজের চোখে দেখার একটা যে মারাত্মক একটা এক্সাইটমেন্ট আছে, এটা ওইটার জন্য বলি। আর 2 নম্বর কথা হচ্ছে যে আফ্রিকা সম্পূর্ণ একটা অজানা দেশ আমাদের জন্য, মানে আমরা ইউরোপ কিংবা এশিয়ার কোনো দেশের মতো, আফ্রিকা সম্পূর্ণ সবকিছু আলাদা, এবং আফ্রিকার লোকজনকে আমার খুব পছন্দ হয়েছে। আমরা যেসব জায়গায় ছিলাম সেখানে, মনে করেন আমি যে মাসাই মারার যে রিসর্টে ছিলাম, সেখানে ওই ওরা কমেন্ট লিখতে বলে আর কি ভিজিটার্স বুকে। আমি দেখলাম অনেকগুলো পৃষ্ঠে উল্টা, কয়েক বছর দেখলাম যে আই ওয়াজ দ্য অনলি বাংলাদেশি ওখানে ভিজিট করেছি। তো ওরাও বললো যে আসলে তোমাদের মতো জায়গা থেকে দেখে লোকজন আসে কম। সুতরাং ওইটার জন্য আমি আর একটা জিনিস হচ্ছে, আমার যেটা হয় সেটা আমি সবসময় খুব কমন জায়গাগুলোতে ঘোরার চেষ্টা করি না। মনে করেন আমার হংকং বলতে আমরা কি বুঝি, সেই অনেক উঁচু 100 তলা 80 তলা 90 তলা। আমি যে হোটেলে ছিলাম 76 ফ্লোরে ছিলাম, কিন্তু আমি চিন্তা করলাম যে হংকং নিশ্চয় একটা গ্রামীণ জায়গা আছে। আমি খুঁজে বের করলাম, আমি দুইবার গিয়েছে, একাধিকবার, কিন্তু 2বার আমি 2টা গ্রামে গেছি হংকংয়ের, এবং এমন জায়গায় গেছি সেখানে একেবারে আমাদের গ্রামের মতন বাড়ির পিছনে বড় বড় মানকচু পাতাওয়ালা গাছ, হ্যাঁ, এইসব জিনিস আমার চোখে দেখা, আমার বইতেও, আমার কোনো একটা বইতে এগুলো আছে। তো সুতরাং আমি এইসব জায়গাগুলো খোঁজার চেষ্টা করি যেখানে সাধারণ লোকজন কম যায়, ওগুলো আমি খুঁজে। মনে করলাম মালয়েশিয়া গেছে, আমি মালয়েশিয়ার উপর কখনো লিখি নাই, শুধুমাত্র আমি লিখলাম হচ্ছে ওদের যে ওলন্দাজি ছিল মালয়েশিয়ার জোহর বারুর পাশে, নামই দেখেন, নামই মনে নাই। আচ্ছা, আপনি যে কথা বললেন আফ্রিকায় গিয়ে আপনার আফ্রিকার লোকজনদেরও ভালো লেগেছে। আমাদের বাংলাদেশে আমরা ছোট থেকে বড় হওয়া কালচারে দেখেছি মানুষ মানুষকে নিগ্রু বলে গালি দেয়। তো আমি আমার লাইফে দুবাই বসবাসকালীন সময়ে
তিনজন আফ্রিকান লেডির সাথে আমার ভালো বন্ধুত্ব হয়েছিল। তারা অসাধারণ মনের মানুষ এবং তারা মুসলিম। ড্রেস আপ তারা কেন ওরকম করে আমি ওইভাবে প্রশ্ন করে বিব্রত করতে চাইনি তাদের, যে তারা কিন্তু নামাজ পড়ে, তাদের খাদ্যাভ্যাস কিন্তু ভালো সুন্দর, তাদের মধ্যে সততা দেখেছি আমি, যেই তিনজন দেখেছি একদম কাছে থেকে, যেই তিনজন দেখেছি। তো ওরা খুবই আগ্রহী আমাদের দেশে বেড়াতে আসার জন্য। ওরা বাংলাদেশি যেই মানুষজন দেখেছে তারা বলেছে তোমরা তো অনেক ভালো মানুষ, তোমাদের বাঙালি মানুষের মন মানসিকতা খুব ভালো, তারা উদার হয়, এভাবে বলেছে। আচ্ছা, তোমাদের বাঙালিরা কি আমাদেরকে পছন্দ করবে, আমাদের বিয়ে করবে? তো আমি তো দুঃখ দিতে চাইনি ওদের, আমি বলেছি আসলে আমাদের বাঙালিরা ওই সাদা চামড়া পছন্দ করে। ওদের বলিনি যে আমাদের দেশে নিগ্রো বলে গালিও দেয় না। আমেরিকাতে নিগ্রো বলে একটা অপরাধ। আপনি যদি আমেরিকাতে ওরা কালার্ড বলে, ওরা নিগ্রো শব্দটা ব্যবহার করে, নিগ্রোটা অ্যাবিউজ হিসেবে ব্যবহার হয় আমেরিকাতে। তো আমাদের দেশের অধিকাংশ মানুষই যেহেতু একটা সামবর্ণের অধিকারী, সেহেতু আমাদের দেশের মানুষের পুরুষদের বেশিরভাগই সাদা চামড়ার প্রতি এটার কারণ হচ্ছে আমরা যেহেতু ব্রিটিশ কলোনি ছিলাম, সাদারা আমাদের উপর আধিপত্য করেছে। ওদের মধ্যে একজন সুপিরিয়রিটি বোধ, আমাদের মধ্যে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স আছে, সেই জন্য আমাদের সাদা চামড়ার প্রতি একটা আপনার আকর্ষণ আছে। কিন্তু আমাদের দেশে অনেক জনসংখ্যার অনেকটা বিশাল একটা অংশ কিন্তু আছে যারা সত্যিকার অর্থে কালো। তারা নিগ্রোয়েড জাতিগোষ্ঠীর নয়, কিন্তু তাদের স্কিন কালো, একেবারে কালো। আমরা আত্মীয়স্বজনের মধ্যে কিছু আছে অনেক কালো, তারা একেবারে নিগ্রোদের মধ্যে কালো। সুতরাং হ্যাঁ, এরকমও আছে। সুতরাং আমাদের যেহেতু একটা সংকর জাতি, সুতরাং আমাদের মধ্যে ফর্সা যেরকম আছে, কুচকুচে কালো লোকও তো আছে, তাই না? হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনিও বলেছেন যে ওদের কিন্তু ব্যবহার আপনার ভালো লেগেছে। আমার খুব ভালো লেগেছে। আবার এট দ্য সেম টাইম আমি যখন নাইরোবিতে যে হোটেলে ছিলাম, হোটেল থেকে এক রাতের জন্য ছিলাম, পরের দিন আমরা মাসাই মারা যাব। আমি বিকাল বা সন্ধ্যার একটু আগে ক্যামেরা নিয়ে বেরিয়েছি হোটেলের ভিতরেই। তো একটা লোক আমাকে বললো যে তুমি ক্যামেরা নিয়ে বাইরে যাবে না, কারণ ছিনতাই হয়ে যাবে। আবার যে গাড়িতে করে আমরা নাইরোবি শহর ঘুরছি, ড্রাইভার বলছে ক্যামেরার স্ট্র্যাপটা তুমি কাঁধে নিয়ে রাখো, জানলা দিয়ে যদি তুমি ক্যামেরাটা ছিনতাই হতে পারে, এরকম অবস্থা আছে। বাট দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে তারা খারাপ। হ্যাঁ, এটা সব জায়গায় আমাদের দেশে তো আছে, ভালো মন্দ মিলে আসলে থাকে। মানে যেভাবে আমাদের দেশে একতরফা ভাবে যে কালো মানেই খারাপ, এরকম না। রবীন্দ্রনাথ আফ্রিকার দুঃখ দেখে খুব বিখ্যাত তার আফ্রিকা কবিতা লিখেছেন, তাই না? তো সুতরাং আমারও ওদের ব্যাপারটা, ওরা তো দীর্ঘদিন ধরে আপনার শোষিত নিষ্পেষিত, তাদেরকে দাস হিসাবে নিয়ে গেছে আমেরিকাতে। তো সুতরাং তাদের ভিতরে একটা ক্ষোভ আছে। আপনি যদি আমেরিকান কালোদের দেখেন, তাদের কিন্তু অপরাধ প্রবণ বলে বলা হয়। এই কারণ হচ্ছে তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ আছে যে তারা দীর্ঘদিন তাদের পূর্বপুরুষেরা এই হোয়াইট ম্যানদের দ্বারা শোষিত হয়েছে। সুতরাং সেটা তাদের রক্তের মধ্যে রয়ে গেছে যে কোনো প্রথা ভাঙা, কোনো আইন ভাঙা, তাদের এটা টেন্ডেন্সি দেখা যায়। এটা বিকজ তারা জন্মসূত্রে এটা পেয়েছে। তারা আসলে মানুষ তখনই হিংস্র হয় যখন সে তার পাওনা আদায় করতে পারে না বা নির্যাতিত হয়। নির্যাতিত মানুষগুলো কিন্তু হিংস্র হয় আসলে বেশি, সেটা যে কোনো দেশে। সবাই তো করে। হ্যাঁ। আচ্ছা ফারুক ভাই, আমরা তো আসলে অনেক গল্প করলাম, কিন্তু আপনার কোথায় শৈশব কেটেছে এবং কোথায় পড়াশোনা করেছেন এগুলো যদি বলতেন। দেখেন, আমার বাবা যেহেতু সরকারি কর্মকর্তা ছিলেন, আমাদেরকে বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে এবং আমরা কিছুদিন থানা লেভেলে, আমার বাবা শিক্ষা অফিসার ছিলেন। সুতরাং আমরা চাঁদপুরের কোনো থানায় ছিলাম, লক্ষ্মীপুরের একটা থানায় ছিলাম। তারপরে আবার আমার জন্মের আগে আমার বাবা অবিভক্ত ভারতের মেদিনীপুর, উড়িষ্যাতে ছিলেন, পশ্চিমবঙ্গে। তো আমাদের শৈশব কেটেছে বিভিন্ন জায়গায়। সর্বশেষ আমার বাবা রিটায়ারমেন্টের পর আমার চট্টগ্রামে, আমার দেশের বাড়ি যেহেতু চট্টগ্রাম, শৈশবের একটা অংশ চট্টগ্রাম কেটেছে। তারপর যখন আমি স্কুলের উপরের দিকে আছে, তখন আমি ঢাকায় চলে আসি। এরপর থেকে ঢাকায় আমার কৈশোরের একটা অংশ ঢাকাতে ছিল। আর আরো কম বয়সে কৈশোর কেটেছে চট্টগ্রামে, তারও আগে কেটেছে একেবারে ওই চাঁদপুর, লক্ষ্মীপুরের এইসব দিকে। পড়াশোনা আমি মেট্রিক করেছি ঢাকা ইন্টারমিডিয়েট চট্টগ্রাম কলেজ এবং ইউনিভার্সিটি আবার ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি থেকে কোন সাবজেক্ট ছিল? ইকোনমিক্স।
আচ্ছা ফারুক ভাই, আপনার সাথে আমাদের অসাধারণ একটা আড্ডা আজকে হলো, আলোচনা হলো। আপনার যে বিশাল সমুদ্রের মতো অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমরা সামান্য একটু তুলে ধরার চেষ্টা করলাম। আসলে আপনার অভিজ্ঞতা দর্শকের সাথে শেয়ার করার জন্য এই অল্প সময়ে আমাদের জন্য চলবে না, দীর্ঘ একটা সময় দরকার। তো আমরা আবার এরকম একটা পরিবেশে আসব, যেখানে এরকম ফারুক ভাইয়ের মতো অন্য কেউ বিশাল একটা সমুদ্র নিয়ে আমাদের কাছে হাজির হবে। সেই আশা রেখে আমরা আজকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।